কেরালার সাধারণ এক ফরেস্ট অফিসারকে ভালোবেসে বিয়ে করেছে অপর্ণা। রেজিস্ট্রি অফিসে খুবই সাদামাটাভাবে সম্পূর্ণ হলো তাদের বিয়ে। বিয়ের পর সে বেড়াতে যায় তার স্বামী অজয়ের গ্রামের বাড়িতে। ঘন জঙ্গলে ঘেরা সেই পুরনো বাড়িতে থাকেন অজয়ের বাবা, যিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। শুরুতে সবকিছু বেশ সুন্দরভাবেই কাটছিল, তবে তারপর হঠাৎ অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। অপর্ণা খেয়াল করে অজয়ের বাবা মাঝে মাঝেই কাউকে না জানিয়ে কোথায় যেন চলে যান। একদিন ভোরে বাড়ির পেছনে মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে গুম করে রাখা বুলেটবিদ্ধ এক লাশ। এদিকে কেরালার ঘন জঙ্গলে এক বাঁদরের কাছে পাওয়া যায় একটা লোডেড পিস্তল। কে এই পিস্তলের আসল মালিক? অজয়ের বাবারই বা এমন অদ্ভুত আচরণের রহস্যটা কি? কোথায় হারিয়ে গেল 10 বছর বয়সী চাচ্চু নামের এই বাচ্চাটি? সব রহস্যের জট খুলতে নেমে যেন এক অথৈ সাগরে পড়ে গেল অপর্ণা। সুতরাং এই সব কিছুর পিছনে আসল রহস্যটা কি তা জানতে হলে আপনাকে দেখতে হবে এবছর মুক্তি পাওয়া মালায়ালাম সাসপেন্স থ্রিলার কিষ্কিন্দা কান্দাম মুভিটি। তো চলুন জেনে নিই এই মুভিটি সকল আদ্যোপান্ত। মুভির শুরুতেই দেখা যায় কেরালায় চলছে নির্বাচনী আমেজ। তাই নির্বাচনকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ প্রতি নির্বাচনের আগেই সাধারণ জনগণের কাছে থাকা সকল লাইসেন্স করা অস্ত্র সাময়িকভাবে জমা নিয়ে নেয়। এবারও তার ব্যতিক্রম নয়। পুলিশ পুরো দমে অস্ত্র জমা নেওয়ার কাজ শুরু করে দিয়েছিল। পরের দৃশ্যেই আমরা মুভির মূল চরিত্র অজয় আর অপর্ণাকে দেখতে পাই। তারা এসেছে রেজিস্ট্রি অফিসে বিয়ে করার জন্য। অজয়ের সাথে আছে পুলিশ অফিসার শিবাজি, যাকে অজয় বড় ভাই মান্য করে, আর আছে অপর্ণার পরিবারের সবাই। তবে বিয়ের কাজ সমাধান হওয়ার আগেই অজয়ের কাছে একটি ফোন আসে। ফোনটি করা হয়েছে থানা থেকে। অজয়ের বাবা আপাপ্পু পিল্লার কাছে একটি লাইসেন্স করা অস্ত্র আছে, সেটি এখনো জমা দেওয়া হয়নি। তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করছেন না, তাই তারা অজয়কে ফোন করেছে। অজয় জানায় সে বাড়ি গিয়ে সেটা জমা দিয়ে আসবে, কিন্তু পুলিশ জবাব দিল অত সময় তো হাতে নেই, অস্ত্র আজকেই জমা দিতে হবে। অগত্য পুলিশ তাকে বাড়ির ঠিকানা দিতে বলে। অজয় চিন্তিত ভঙ্গিতে পুলিশকে ঠিকানা দিয়ে ফোনটা রেখে দিল। আসলে ব্যাপারটা হয়েছিল আপাপ্পু পিল্লার পিস্তলটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এজন্যই মূলত তারা সেটা জমা দিতে পারেনি। এখন পুলিশ আসার আগেই দ্রুত সেটা খুঁজে বের করতে না পারলে আইনি ঝামেলায় পড়তে হবে। তাই অজয় তার বাবাকে কল দিয়ে জিজ্ঞাসা করে পিস্তলটি পাওয়া গেছে কিনা। তবে তিনি নাসূচক উত্তর দেন। তিনি সেটা খুঁজছেন, যদি খুঁজে পায় তাহলে জমা দিয়ে আসবেন। এটা বলেই তিনি কিছুটা রাগ করেই ফোনটা রেখে দিলেন। এদিকে বিয়ের কাজ সম্পূর্ণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় অজয় আর অপর্ণা। বাড়িতে পৌঁছেই অজয় দেখতে পায় সেখানে পুলিশ এসে উপস্থিত হয়েছে। আপাপ্পু পিল্লা পুলিশকে জানিয়েছে পিস্তলটা পাওয়া যাচ্ছে না। পুলিশ সেটা শুনে অবাক হয়ে যায়। তারা বলে তাহলে মিসিং রিপোর্ট কেন করা হয়নি? একজন আর্মি অফিসার যদি এতটা খামখেয়ালি হয় তাহলে বাকিরা কি করবে? কেউ যদি সেই পিস্তল খারাপ কাজে ব্যবহার করে তাহলে তো তাদের নামেও মামলা হবে। তখন পুলিশের কথা শুনে রেগে যান আপাপ্পু পিল্লা। পুলিশকে কড়া ভাষায় জবাব দিয়ে সেখান থেকে চলে যান তিনি। পুলিশ তখন অজয়কে বলে একটা মিসিং রিপোর্ট পাঠিয়ে দিতে। রাতে অজয়কে দেখা যায় ভিডিও কলে কথা বলছে তার বড় ভাইয়ের সাথে। সে বাইরে থাকে, বাড়িতে খুব একটা আসে না, কারণ বাবার সাথে তার সম্পর্কটা ভালো না। সে বাবাকে হিটলার বলে ডাকে। অজয় তার সাথে অপর্ণাকে পরিচয় করিয়ে দেয়। পরদিন সকালে অপর্ণা বাড়ির চারপাশটা ঘুরতে বের হয়। তবে হঠাৎ সে খেয়াল করে পাশের এক বড় গাছে ঝুলে আছে একটা রেডিও। সে সেটা দেখে খুবই অবাক হয়। তখন অজয় এসে জানায় এটা বানরের কাজ। আশেপাশের জঙ্গলে অনেক বানর থাকে, তারা মাঝে মাঝেই এটা সেটা চুরি করে গাছের উপর রেখে দেয়। এই রেডিওটাও একদিন চুরি হয়ে গিয়েছিল। এভাবেই অনেক দিন পর তারা এটা এখানে দেখতে পায়। এভাবেই খুঁজতে থাকলে গাছের উপর হারিয়ে যাওয়া এমন অনেক কিছুই পাওয়া যাবে। তার সাথে অজয় এটাও বলে যে এজন্যই চাচ্চু বানরকে পছন্দ করত না। আর হ্যাঁ, চাচ্চু ছিল অজয়ের আগের ঘরের ছেলে। আসল নাম চিন্ময়। আজ থেকে 3 বছর আগে সে অদ্ভুতভাবে হারিয়ে গেছে এবং এখনো খুঁজে পাওয়া যায়নি তাকে। তখন ক্যান্সারে আক্রান্ত তার প্রথম স্ত্রী জয়িত্রীকে নিয়ে হাসপাতালে ছিল অজয়। চাচ্চুর নিখোঁজের কিছুদিন পরই ক্যান্সারে মারা যায় তার স্ত্রী। চা খেতে খেতে অজয় চাচ্চুর কথা বলছিল।
তখন অপর্ণা বলে ওঠে, আচ্ছা এমনটা কি হতে পারে না যে বাবার পিস্তল কোনো বানর চুরি করে গাছের উপর রেখে দিয়েছে? অতঃপর তারা লোক ডেকে এনে গাছে গাছে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও পিস্তল পাওয়া যায়নি। পরদিন আপা পুপিল্লা কোনো এক কাজে বাইরে যাচ্ছিল। সে সব সময় বাইরে গেলে নিজের রুমের দরজা লক করে যায়, কিন্তু সেই দিন দরজা লক করতে গিয়ে দেখে লকটা কাজ করছে না। তাই দরজা লক না করেই সে বের হয়ে যায়। সে গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর এক গার্ডের কাছে যায়। তার নাম সোমা দত্তন, অনেকেই তাকে সুমন নামেও ডাকে। সুমন গার্ড দেওয়ার পাশাপাশি মদও বিক্রি করে সেখানে। আপা পুপিল্লার সাথে তার পরিচয় অনেক বছর যাবত। আপা পুপিল্লা মাঝে মাঝেই এখানে আসেন, তবে কেন আসেন সেটা কেউ জানেন না। এদিকে অজয়কে দেখা যায় নিজের রুমেই বসে পুলিশের এক তদন্ত কর্মকর্তার সাথে মিটিং করছে। আসলে এখনো সে চাচ্চুর খোঁজ করে যাচ্ছে পুলিশের মাধ্যমে। তিনটি বছর পার হয়ে গেলেও সে এখনো হাল ছাড়েনি। তার বিশ্বাস তাকে সে খুঁজে পাবেই। অন্যদিকে অপর্ণা ঘরের দেয়ালে টানিয়ে রাখা পারিবারিক ছবিগুলো দেখছিল আর ভাবছিল কিভাবে সুন্দর একটা পরিবারের সবাই কয়েক বছরের ব্যবধানেই হারিয়ে গেল। পরদিন অজয় অফিসে কাজ করার সময় কেউ একজন এসে জানায় জঙ্গলে একটু আগে গুলির আওয়াজ পাওয়া গেছে। অজয় এক মুহূর্ত দেরি না করে কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য বের হয়। বাইরে এসেই সে দেখে সুমন কার সাথে যেন ফোনে কথা বলছে। তারপর ফোনটা রেখে তাড়াহুড়া করে বের হয়ে বনের দিকে চলে গেল। গুলির শব্দের সংবাদ অলরেডি চারদিকে ছড়িয়ে পড়েছে। টিভি চ্যানেলে সেটার নিউজও দেখানো হচ্ছে। আসলে সামনে নির্বাচন হওয়ায় সবাই এটাকে বেশ গুরুতরভাবেই দেখেছে। ঘটনাস্থলে সে এসে দেখে পুলিশ অলরেডি K9 স্কোয়াড নিয়ে চলে এসেছে। জঙ্গলের একটা বিলবোর্ডে বেশ কয়েকটি বুলেটের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা কেউ অবৈধভাবে টার্গেট প্র্যাকটিস করছে। তবে তখন একপাশে দেখা যায় সুমন আর একটা গ্রামবাসী ঝগড়া করছে। গ্রামবাসী বলছে সব সুমনের দোষ। জঙ্গলে মদ বিক্রি থেকে শুরু করে সকল অবৈধ কাজ সে করে। তর্কের এক পর্যায়ে মারামারি লেগে গেলে কয়েকজন সুমনকে শান্ত করতে অন্যদিকে নিয়ে যায়। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন পুলিশকে জানায় সে আগে নকশাল ছিল, তাদের জন্য বোমা বানাতো। তবে একদিন নিজের বানানো বোমায় সে নিজেই আহত হয়। তখনই তার পরিচয় ফাঁস হয়ে যায়। তবে সেটা প্রায় 40 বছর আগের ঘটনা। যাই হোক, এরপর পুলিশ বুলেটের আঘাত পরীক্ষা করে জানতে পারে এটা একটা ছোট পিস্তলের গুলি। সেটা শুনেই চিন্তায় পড়ে যায় অজয়, কারণ এমনও হতে পারে তার বাবার পিস্তলটাই কেহ ব্যবহার করেছে এখানে। সন্ধ্যায় বাসায় ফিরলে অপর্ণা জানায় তার বাবা সকালে বাইরে গেছে, এখনো ফিরেনি। তখন অজয় বলে এটা তেমন কিছু না, বাবা মাঝে মধ্যেই এমনটা করে। অতঃপর রাতে খেতে বসার পর হঠাৎ তার বাবার কল আসে। রাস্তার মাঝখানেই তার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই তাকে গিয়ে নিয়ে আসতে যেতে হবে। সেটা শুনেই অজয় খাওয়া শেষ না করেই উঠে গাড়ি নিয়ে বের হয়ে যায়। অপর্ণাও বের হয় তার সাথে। তবে পৌঁছাবার পরপরই তার বাবা তাকে বকা দিয়ে উঠে দেরি করেছে বলে। কিন্তু অপর্ণা ঘড়ি দেখে, তারা তো সময় মতোই এসেছে। তবে তারপরেও সে কিছুই বলে না। অতঃপর অজয় তার বাবার গাড়িতে বসে স্টার্ট দিতেই কোনো সমস্যা ছাড়াই গাড়িটি স্টার্ট নিল। অদ্ভুত ব্যাপার, তবুও সে বাবাকে কিছুই বলে না। সে বলে ওঠে হয়তো ব্যাটারির কোনো সমস্যা হয়েছে। তখন তার বাবা ধমক দিয়ে বলেন তাহলে সেটা চেঞ্জ করনি কেন? ঘটনার আকস্মিকতায় অপর্ণা অবাক হয়ে যায়, কিন্তু কেউ কিছু বলে না। নীরবে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাতে অপর্ণা হঠাৎ খেয়াল করে জঙ্গলের ভিতর কে যেন আগুন জ্বালিয়েছে। অজয়কে সেটা জানালে সে বলে এটা আমাদের সীমানার বাইরে, হতে পারে কোনো শ্রমিক, কিন্তু এত রাতে তো তাদের থাকার কথা না। এই বলেই তারা দুইজনেই সেটা দেখতে বের হতে যায়, কিন্তু তখনই অঝোরে বৃষ্টি নামে, তাই তাদেরও যাওয়া হয় না। পরদিন সকালে বৃষ্টি কমলেই তারা ছাতা নিয়ে বের হয়। তবে তারা যখন সেখানে যাচ্ছিল তখন দোতলার বারান্দা থেকে তাদের দিকে রহস্যময় দৃষ্টিতে তাকিয়েছিল আপু পিল্লা। ঘটনাস্থলে গিয়ে ব্যাপারটা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের লোক হিসেবে শিবাজিকে ডাকলো অজয়। তিনি এসেই সবাইকে নিয়ে সেখানে গেলেন। প্রথমেই তিনি জিজ্ঞেস করলেন এমন কিছু কেহ আগে দেখেছে কিনা। ওরা জানালো দেখেনি। আপু পিল্লা কোনো কথা বললেন না। শিবাজি জায়গাটা পরিষ্কার করলেন। মনে হচ্ছে কেউ কোনো ডকুমেন্ট পুড়িয়েছে, কিন্তু আলামত বোঝা যাচ্ছে না।
সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আশেপাশের ঘাস দেখে মনে হচ্ছে এখানে আগেও বেশ কয়েকবার এভাবে আগুন জ্বালানো হয়েছে। তখন গুরুত্বপূর্ণ কিছু না পেয়ে চলে গেলেন শিবাজি। পরদিন বনের গাছ কাটা তদারকি করছিল অজয়, সাথে আছে অপূর্ণা। হঠাৎ সেখানে এসে উপস্থিত শিবাজি। বাইক থেকে নেমেই তিনি জানালেন চাচুর একটা খোঁজ পাওয়া গেছে। কর্ণাটকের একটি হাসপাতাল থেকে একজন মেল করেছে, সেখানে এখনই যেতে হবে। সেটা শুনেই তারা দ্রুত বেরিয়ে পড়ে কর্ণাটকের উদ্দেশ্যে। এদিকে বাড়িতে আপাপ্পু পিল্লাকে দেখা গেল ব্যক্তিগতভাবে তিনি নিজেও তদন্ত করছেন। আলমারি থেকে ফাইল বের করে পুরনো পত্রিকার কাটিং দেখে কি যেন মনে করার চেষ্টা করছেন। এদিকে অজয়রা হসপিটালে পৌঁছলেই তাদেরকে মর্গে নিয়ে যায় পুলিশ। ফ্রিজ খুলেই একটি লাশ দেখালো। অজয় ভয়ে ভয়ে তাকালো লাশের দিকে, তবে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, কারণ সেটি চাচুর লাশ নয়। বের হয়ে অপর্ণাকে জানাতেই সেও যেন হাফ সেরে বাঁচল। অতঃপর সবাই মিলে ফিরে আসে বাড়িতে। পরদিন আদমশুমারির জন্য একটা মেয়ে আসে তাদের বাড়িতে। অজয় তখন অফিসে, তাই তার বাবা মেয়েটার সাথে কথা বলছিলেন। মেয়েটা তার ঘরে কয়জন আছে এবং তাদের নাম জিজ্ঞাসা করছিল। তবে অবাক কাণ্ড হলো আপু পিল্লা ঠিকমতো বলতে পারছিলেন না। পরে ফোনে কি যেন একটা দেখে উত্তর দিলেন। এটা দেখে মেয়েটা কিছু প্রশ্ন করার পরপরই তিনি রেগে যান। এরপর মেয়েটা চলে যায়। পুরো ঘটনাটা আড়াল থেকে দেখে অপর্ণা। রাতে অজয় ফিরলে তাকে সবকিছু খুলে বলে। সে এরপর অন্যান্য ঘটনাগুলো নিয়েও বলে, কারণ তার ধারণা বাবার স্মৃতিশক্তি বিলোপ পাচ্ছে। তিনি অনেক কিছুই ভুলে যাচ্ছেন। এমনও হতে পারে সে রাতে গাড়ি নষ্ট হয়নি, বরং তিনি পথ ভুলে গিয়েছিলেন। এই সব কিছু শুনে অজয় উঠে দাঁড়ায় এবং গিয়ে রুমের দরজাটা বন্ধ করে আসে। তারপর সে বলে, হ্যাঁ, বাবার স্মৃতিশক্তি অনেক আগেই কমে গেছে। চাচু প্রথমে সেটা খেয়াল করে তার মাকে জানিয়েছিল, পরে এই ব্যাপারটা সে আমাকে জানায়। অতঃপর অজয় একদিন সাহস করে বাবাকে ডাক্তার দেখানোর কথা বলায় তার বাবা প্রচণ্ড রেগে যায়। এমন রাগ তারা এর আগে কখনো দেখেনি। এর কিছুদিন পর তার বাবার পুরনো বন্ধু জ্যাকোর আঙ্কেল আসেন তাদের বাসায়। তখন তিনি আপাপ্পু পিল্লার অবস্থা দেখে অজয়কে জানায় তিনি ভেবেছেন তার বাবা হয়তো অলরেডি ট্রিটমেন্ট নিচ্ছেন, কারণ এই রোগের কারণেই তাকে আর্মি থেকে বরখাস্ত করা হয়। এটা শুনেই অজয় তখন আকাশ থেকে পড়ে। তার বাবাকে বরখাস্ত করা হয়েছিল সেটা তারা কেউই জানতো না। অজয় অপর্ণাকে বলে, দেখো, বাবা চায় না আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলি কিংবা ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তাই তিনি নিজের মতো করে সব নোটে লিখে রেখে মনে রাখার চেষ্টা করেন। বাবা যেহেতু চাচ্ছেন না, সেহেতু আমিও চাই না ওনাকে এটা নিয়ে বিরক্ত করতে। ওনার এমন লাইফস্টাইলের সাথে আমি মানিয়ে নিয়েছি নিজেকে, তুমিও প্লিজ মানিয়ে নাও। এটা শুনেই অপর্ণা আর কথা বাড়ায় না। এভাবেই একদিন অপর্ণা ল্যাপটপে চাচুর পুরানো ভিডিও দেখছিল। হঠাৎ সে অজয়কে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এমন কি হতে পারে যে চাচুর নিখোঁজের ব্যাপারে বাবা কিছু জানেন কিন্তু পরে ভুলে গেছেন? যেদিন সে নিখোঁজ হয় সেদিন তোমরা হাসপাতালে ছিলে, বাড়িতে শুধু বাবা আর চাচু ছিল। এমন কি হতে পারে না তিনি কিছু জানেন বা দেখেছিলেন যেটা পরে ভুলে গেছেন? এটা শুনে অজয় চিন্তিত হয়ে পড়ে। এদিকে হঠাৎ বাইরে দেখা যায় পুলিশের একটি গাড়ি। সেটা দেখেই সবাই বের হয়ে আসে। গাড়িটা জঙ্গলের ভেতরে একটি স্থানে গিয়ে থামে। সেখানে ভিড় করে আছে উৎসুক জনতা। তারা গিয়ে দেখে সেখানে শিবাজিও এসেছে। আসলে একদল শ্রমিক জঙ্গলের ভেতর কাজ করতে গিয়ে একটা লাশ খুঁজে পেয়েছে। দেখে মনে হচ্ছে কোনো বাচ্চার লাশ এবং বেশ পুরনো। শুধুমাত্র কঙ্কাল ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব না থাকায় কার লাশ বোঝার সাধ্য নেই। শিবাজি বলে, ফরেনসিক রিপোর্ট না দেখে কিছুই বলা যাচ্ছে না, তোমরা ঘরে যাও, আমি এসে পরে কথা বলছি। তখন অপর্ণা অজয়কে এক প্রকার টেনে হেঁচড়েই ঘরে নিয়ে আসে। আসার সময় অজয় খেয়াল করে তার বাবা দোতলার বেলকনি থেকে রহস্যময়ভাবে তাকিয়ে আছে সেই লাশের দিকে। রাতে পুলিশ এসে জানায় ফরেনসিক রিপোর্ট এসেছে, মৃতদেহটি একটি বানরের। এটা শুনে অজয় স্বস্তি বোধ করে, কিন্তু সে স্বস্তি বেশিক্ষণ টিকে না, কারণ পুলিশ জানায় বানরটিকে কেউ গুলি করে মেরেছে। আর বুলেটের সাইজ ছোট পিস্তলের বুলেটের মতো। যেহেতু তার বাবার পিস্তল হারিয়ে গেছে, তাই তদন্তের জন্য আবারও পুলিশ আসবে তাদের বাড়িতে। তাছাড়া বানরটা যেখানে পুঁতে রাখা হয় সেই জায়গাটা আগে অজয়দের ছিল।
বছর 2 আগে সেটা তারা বিক্রি করেছে। সুতরাং অভিযোগ যেটাই হোক, সন্দেহের তীর তাদের দিকেই। তবে পুলিশ অফিসার তাকে সেসব নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেন। এভাবেই একদিন বাড়ি ফেরার পথে অজয় দেখতে পায় তার বাবা গার্ড সুমনের সাথে কথা বলছে। অতঃপর কথা শেষে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করলেন। অজয় তখন গাড়ি নিয়ে তার পাশে গিয়ে ব্রেক করে। সে তখন জিজ্ঞেস করে, গাড়ি নিয়ে বের হওনি কেন? তার বাবা বলে, গাড়ির তেল শেষ হয়ে গেছে। অজয় তখন বলে, আমি তো কালকেই তেল নিয়ে রেখেছিলাম। আচ্ছা যাই হোক, উঠে বসো, আমিও বাড়িতেই যাচ্ছি। পথে যেতে যেতে সে তার বাবাকে বনের কেসের ব্যাপারে সব জানায় আর জিজ্ঞেস করে এই ঘটনার ব্যাপারে তিনি কিছু জানেন কিনা। তার বাবা তখন উত্তর দেয়, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তখন অজয় এটাও বলে যে যেহেতু জায়গার মালিক তখন আমরা ছিলাম, তাই পুলিশ আমাদেরকেই জিজ্ঞাসাবাদ করবে। আর পিস্তল হারানোর ব্যাপারটা তো আছেই। পুলিশ ভাবছে এটা হারানো পিস্তলের গুলিও হতে পারে। এটা শুনে তার বাবা কিছুটা রাগ দেখালে সে তাকে এ ব্যাপারে চিন্তা না করতে বলে। এভাবেই একদিন আপাপ্পু বিল্লা বাড়ি ফেরার পথে আবারও পথ ভুলে যান। তার সামনের রাস্তা 2 ভাগে বিভক্ত। তিনি বুঝতে পারছেন না ডানে যাবেন নাকি বামে। এমন সময় পেছন থেকে একটা বাস তাকে পাশ কাটিয়ে বামের দিকে চলে যায়। বাসটি তার গ্রামের দিকেই যাচ্ছে, তাই সে সেইটাকে অনুসরণ করে বাড়ির দিকে চলে আসে। এসে দেখে তার জন্য বাড়ির বাইরেই কেউ একজন অপেক্ষা করছে। আপাপ্পু বিল্লা তাকে চিনতে পারছেন না, কিন্তু লোকটি তাকে ঠিকই চিনেন। লোকটি বলল, আমি অজয়কে ফোন করেছিলাম। সে বলল তারা নাকি কোথাও বেড়াতে গেছে, তাই একা বসে বসেই অপেক্ষা করছিলাম তোমার জন্য। লোকটা এরপর তাকে বন্ধু বলে সম্বোধন করে আর ছবি দেখে পুরনো স্মৃতি রোমন্থন শুরু করে। আপ্পু বিল্লা তখন তাকে একটু অপেক্ষা করতে বলে ভেতরের রুমে চলে যায়। তাকে আগে জানতে হবে মানুষটা কে। সে ড্রয়ার থেকে নিজের সব নোট বের করে, যেখানে বন্ধুদের ব্যাপারে সে লিখে রেখেছিল। সে তখন ছবি আর নোট দেখে শনাক্ত করে এটা তার বন্ধু অমৃতলাল। তারা গল্প শুরু করলে আপু বিল্লা নোট দেখে দেখে নানান প্রশ্ন করতে থাকে। নোটের পাতা উল্টে উল্টে হঠাৎ সে দেখে একটা নোটে লেখা, এই লোক মিথ্যে বলছে, সাবধান। এরপর অমৃতলাল পুরনো বন্ধু জ্যাকবের প্রশ্ন উঠালে আপাপ্পু বলে, জ্যাকবকে তুমি কিভাবে চেনো? সে জবাব দেয়, কাশ্মীরে পরিচয় হয়েছিল। আপাপ্পু তখন পুরো নোট দেখে বলে, কিন্তু তুমি তো তখন শ্রীলঙ্কায় ছিলে। এভাবে প্রশ্নের পর প্রশ্ন করতে করতে অমৃতলালের মিথ্যা ধরা পড়ে যায়। সে তখন সেখান থেকে চলে যেতে চাইলে আপাপ্পু বিল্লা তাকে ধরে ফেলে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে দুজনেই 2 দিকে পড়ে যায়। আর এই ঝাঁকুনিতেই আপাপ্পু তখন আবার সব ভুলে যেতে শুরু করে। এদিকে অমৃতলাল তার নোটগুলোকে দেখতে পায় এবং দ্রুত নোট থেকে সে কিছু পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে নেয়। আর তখনই সেখানে এসে হাজির হয় অজয় আর অপর্ণা। তারা অবস্থা দেখে সব ঠিক আছে কিনা জিজ্ঞেস করে। অমৃতলাল তখন উত্তর দেয়, সব ঠিক আছে, আমি এইমাত্র বের হচ্ছিলাম আপাপ্পুর সাথে আড্ডা দিয়ে। এর পরপরই সে সবার কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিনই নিউজে একটা খবর শোনা যায়, জঙ্গলে এক বানরের হাতে একটা পিস্তল দেখা গেছে। থানায় এক ওয়াইল্ড ফটোগ্রাফার এসে পুলিশকে সে বানরের ছবি দেয়। এটা নিয়েই শুরু হয় তোলপাড়। পুলিশের সন্দেহ এটাই সেই হারিয়ে যাওয়া পিস্তল। কিছুক্ষণের মধ্যেই ডেকে আনা হয় আপাপ্পু বিল্লাকে। আপাপ্পু বিল্লা নিশ্চিত করে এটাই তার পিস্তল। নিশ্চিত হয়ে পুলিশ তার লাইসেন্স বাতিল করার প্রক্রিয়া শুরু করে দেয় আর সেই পিস্তল উদ্ধারে লোক পাঠায়। এর কিছুদিন পর আপাপ্পু বিল্লাকে দেখা যায় জঙ্গলে সেই একই জায়গাতে কিছু কাগজ পোড়াচ্ছে। ঘর থেকে সেটা দেখে সেখানে যায় অপর্ণা। আপু বিল্লা ততক্ষণে সেখান থেকে চলে গেছে। অপর্ণা আগুন নিভিয়ে কাগজগুলো উদ্ধার করতে চায়। এগুলো কিসের কাগজ সেটা তার জানতেই হবে। কিন্তু হঠাৎই সেখানে আপু বিল্লা চলে আসে। সে অপর্ণাকে ধাক্কা দিয়ে কাগজগুলো আবারও আগুনে ঢেলে দেয়। অপর্ণা তখন বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে ছুটে আসে অজয়। সে তাদেরকে থামাতে গেলে দুজনেই ছিটকে পড়ে। তখনই আপাপ্পু বিল্লা আবারও সব ভুলে যেতে শুরু করে। অজয় অপর্ণাকে ধরে মাটি থেকে উঠিয়ে খেয়াল করে আপাপ্পু যেন আমূল বদলে গেছে, যেন একটু আগে কিছুই হয়নি। এমন ভঙ্গিতে সে বাড়ির দিকে চলে যায়। এমনকি বাড়ির রাস্তাটাও সে মনে করতে পারছে না।
এদিক ওদিক করে অবশেষে আন্দাজ করতে পারে বাবা সেখান থেকে চলে যাওয়ার পর অজয় অপর্ণার সাথে রাগারাগি করে, তার বাবাকে আর এভাবে ফলো করতে নিষেধ করে। অপর্ণা এতে বেশ কষ্টই পায়, কারণ সে তো কেবল চাচুকেই খুঁজে বের করতে চাচ্ছে। বিকেলে বাড়িতে মামলার তদন্তের জন্য পুলিশ আসে। পুলিশ আপাপ্পু বিল্লাকে থানায় আনে জিজ্ঞাসাবাদের জন্য। তারা তাকে বানরের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করে। পুলিশ জানায় রিপোর্টে এসেছে বানরকে তার পিস্তল থেকে গুলি করা হয়েছে। সুতরাং সেদিন আসলে কি ঘটেছিল পুরো ঘটনা তাকে খুলে বলতে বলে তারা। আরো বলে তারা নাকি গার্ড সুমনের সাথেও কথা বলেছে। এদিকে অজয় আর অপর্ণা যাচ্ছে সুমনের সাথে দেখা করতে, কারণ সে পুলিশকে কি বলেছে সেটা জানতে হবে। তার বাবা যদি পুলিশকে ভুলভাল কিছু বলে তাহলে সমস্যা আরো জটিল হবে। সুমনের সাথে তাদের দেখা হলে সে বলতে শুরু করে ঘটনা। একদিন সে বাসায় ফেরার সময় বনে গুলির শব্দ শুনতে পায়। শব্দের উৎস অনুসরণ করতে সেখানে পৌঁছে দেখে আপাপ্পু বিল্লা চাচুকে মারধর করছে। সে থামাতে গেলে আপাপ্পু বলে, দেখো সে কি করেছে, আমার পিস্তল চুরি করে একটা বানরকে গুলি করে মেরে ফেলেছে। সুমন দেখে পাশেই একটা বানর মরে পড়ে আছে, সাথে পড়ে আছে পিস্তলটি। সুমন তখন তাকে শান্ত করে বলে, কেউ জানলে তো পুলিশের ঝামেলায় পড়তে হবে, তাই তারা সিদ্ধান্ত নেয় গোপনেই বানরটাকে মাটিতে পুঁতে রাখবে, আর কাউকেই এই ব্যাপারে জানানোর প্রয়োজন নেই, তাহলেই ঝামেলা এড়ানো যাবে। কিন্তু পিস্তলটি পরে কি হয়েছে সেটা সে জানে না, এবং আপাপ্পু বিল্লাও সেটা ভুলে গেছে। তাই সে বারবার সুমনের কাছে আসে। সে মূলত নানান প্রশ্ন করে সেদিনের ঘটনা শুনতে চায়, এই আশায় যে হয়তো এমন কিছু জানতে পারবে যেটার মাধ্যমে তার পিস্তল খুঁজে বের করবে। সুমন জানায় শুধু তাই নয়, সে তার জীবনের অন্যান্য ঘটনাও তার কাছে শুনতে চাইতো, এবং প্রতিবারই শোনার সময় মনে হতো সে এই প্রথমবার ঘটনা শুনছে। পুরো ব্যাপারটা সুমনের কাছে অদ্ভুত মনে হতো, তাই একবার সে জিজ্ঞাসাও করেছিল, কিন্তু আপাপ্পু তাতে রেগে যাওয়ায় সে আর কখনো এটা নিয়ে প্রশ্ন করেনি। সুমনের সাথে কথা শেষ করে অজয় যায় থানায়, আর অপর্ণা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই সে জঙ্গলে সেই স্থানে যায় যেখানে আপাপ্পু বিল্লা আগুনে নোটস পোড়াতো। সেখানে গিয়ে যে নোটসগুলো পুরোপুরি পড়েনি সেগুলো নিয়ে বাড়িতে এসে পড়তে শুরু করে, আর আপ্পু বিল্লার রুমে গিয়ে তার অন্যান্য নোটগুলো পড়তে শুরু করে। এদিকে আপ্পু বিল্লাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশি সময় লাগায় অজয় বাইরে থেকে পুলিশের সাথে তর্ক শুরু করে। সে তাদের বোঝানোর চেষ্টা করে যে তার বাবা অসুস্থ, তাকে এভাবে চাপ প্রয়োগ করলে কোনো অঘটন ঘটে যেতে পারে। এদিকে জিজ্ঞাসাবাদের মাঝেই হঠাৎ পুলিশ খেয়াল করে আপ্পু বিল্লা নার্ভাস হয়ে চেয়ারে বসেই তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে। এটা দেখেই পুলিশ অবাক হয়ে যায়। এর মাঝেই সেখানে এসে উপস্থিত হলেন অমৃতলাল। আসলে অমৃতলাল হলেন একজন ডক্টর। অজয় তাকে নিয়োগ করেছিল আপ্পু বিল্লার চিকিৎসার জন্য, কিন্তু আপ্পু বিল্লা যেহেতু চিকিৎসা নিতে চাচ্ছিলেন না, তাই নিজেকে বন্ধু পরিচয় দিয়ে সে তাকে থেরাপি দেওয়ার চেষ্টা করত। অমৃতলাল পুলিশকে আপ্পু বিল্লার অসুস্থতার ব্যাপারে বিস্তারিত জানায়। পুলিশ এবার অবাক হয়ে যায়, এমন কিছু তারা কল্পনাও করেনি। আপ্পু বিল্লার মতো নামী একজন অফিসার বরখাস্ত হয়েছিলেন সেটাও তারা জানতো না। আসলে আর্মি তার সম্মান রক্ষার্থে এই ব্যাপারটা প্রকাশ করেনি। এসব এভিডেন্স দেখে পুলিশ তাকে ছেড়ে দিতে রাজি হয়। এদিকে বাড়িতে অপর্ণা তন্ন তন্ন করে খুঁজে চলেছে আপাপ্পুর ঘর। খুঁজতে খুঁজতে একটা ডেস্কে হঠাৎ সে দেখতে পায় একটা পিস্তল। পিস্তলটা হাতে নিয়ে দেখতে দেখতেই বাইরে অজয়দের গাড়ি এসে থামে। সে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে পিস্তলটা লুকিয়ে রেখে নিচে যায় তাদের রিসিভ করার জন্য। আপাপ্পু বিল্লা রুমে পা দিতেই থমকে যায়। সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। কে ঢুকেছিল আমার রুমে বলেই সে হঠাৎ রেগে যায়। তার রুমে কেহ ঢোকা সে একদমই পছন্দ করে না, আর সে কারণেই মূলত সে তালা দিয়ে যেত। অজয় তাকে শান্ত করার চেষ্টা করে। আপ্পু বিল্লা বলে, এখনই নতুন তালা লাগানোর ব্যবস্থা করো। অজয় তখন তালা লাগানোর আশ্বাস দিয়ে তাকে শান্ত করে বের হয়ে আসে। অন্য ঘরে অপর্ণা কথা বলছিল ডাক্তারের সাথে। সে নোটগুলোর ব্যাপারে জানতে চাইছিল। ডাক্তার জানায় যেহেতু আপাপ্পু সব ভুলে যায়, তাই সে মনে রাখার জন্য সেটা নোট করে রাখে। আর যে কষ্টের স্মৃতিগুলো সে আর মনে রাখতে চায় না সেগুলোকেই আগুনে পুড়িয়ে ফেলে, যাতে সে অতীতের দুঃখ ভুলে সুখী হয়।
এভাবেই চলছে তার জীবন। ডাক্তার আরো বলে, আমরা এটাকে রোগ বললেও তার জন্যে এটা এক প্রকার উপকারী হচ্ছে। কতজন মানুষেরই বা সুযোগ হয় অতীতের সব কষ্টের স্মৃতি মুছে ফেলার। ডাক্তার বিদায় নিলে অজয় ঘরে ঢুকে অপর্ণাকে তার বাবার রুমে ঢোকার জন্য বকা দেয় আর তার এসব গোয়েন্দাগিরি বন্ধ করতে বলে। অপর্ণা তখন আলমারি থেকে খুঁজে পাওয়া পিস্তলটি বের করে তাকে দেখায়। সে বলে কি এমন ঘটেছিল যে উনি নিজের পিস্তল লুকিয়ে রেখে হারিয়ে ফেলার মিথ্যা অভিনয় করে যাচ্ছেন। সে আরো বলে, দেখো, আমি এখানে শুধুমাত্র বেড়াতে আসিনি, এখানকার সবাইকেই আমি আপন ভাবি। আর কেউ কোনো বিপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে পরিবারের একজন হিসেবে আমার তাকে সাহায্য করতেই হবে। চাচুর হারিয়ে যাওয়ার সময় আমি হয়তো এখানে ছিলাম না, কিন্তু সে তোমার ছেলে, তাই পরিবারের একজন হিসেবে তাকে খুঁজে বের করতে চাওয়াটা কি আমার অন্যায়? আমি বাবাকে দোষী করতে চাচ্ছি না, কিন্তু তিনি অবশ্যই কিছু লুকাচ্ছেন। এই পিস্তলটাতে দুটো বুলেট মিসিং, একটা বুলেটে বানর মারা গেছে, কিন্তু অন্য বুলেটে কি হয়েছে আর সেটা লুকাতে কেন এই হারিয়ে যাওয়ার নাটক করছেন? অজয় এইবার তাকে থামতে বলে। সে বলে, বাবা দোষী না, তিনি নিজেও চাচুকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু সব ভুলে যাওয়ায় একই জিনিস তিনি বারবার তদন্ত করে চলেছেন এতগুলো বছর ধরে। তিনি সুমনের সাথে প্রত্যেকদিন দেখা করতে চান এই আশায় যে হয়তো তদন্তের নতুন কোনো তথ্য মিলে কিনা। তারপর একসময় তিনি সব ভুলে যান, আবারও নতুন করে তদন্ত শুরু করেন। এভাবেই চলছে তার জীবন। পুরো ঘটনা শুনে অপর্ণা বেশ অবাক। সে এটা এক্সপেক্টই করেনি। অজয়ের উচিত ছিল শুরুতেই সব খুলে বলা। তারপর সে বলে, আমার মনে হয় বাবা তদন্তের সমাধান নিজেই করেছেন। এরপর সে আতপোড়া একটা কাগজ দেখিয়ে বলে, চাচু যেদিন হারিয়ে গেছে সেদিন ছিল 19শে মে, কিন্তু পুলিশ রেকর্ডে আছে 20শে মে। সুতরাং এমন কিছু কি আছে যেটা অজয় তাকে বলছে না? এবার অজয় ঘামতে শুরু করে। অবশেষে কাঁদতে কাঁদতে বলে সেদিনের আসল ঘটনা। অফিস থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছিল সে। ঘরে ঢুকেই দেখে মেঝেতে রক্তাক্ত পড়ে আছে চাচু, পাশেই পড়ে আছে পিস্তলটি, আর তার পাশে হতভম্বের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্ত্রী। অজয় চাচুকে জড়িয়ে ধরে বারবার ডাকতে থাকে। তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে, কি করে সম্ভব এটা। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, চাচু আবার পিস্তল নিয়ে খেলা করছিল, আমি কেড়ে নিতে গেলে টানাটানির এক পর্যায়ে ট্রিগারে চাপ লেগে যায়, তারপর দেখি চাচুর বুকে গুলি লেগে গেছে। কোনো মতে এটা বলেই সে কাঁদতে থাকে। এর মাঝেই তার বাবা আসে। তিনি রান্নাঘরে চা বানাতে শুরু করেন। বাবাকে বলতে গেলে তার বাবা ভাবে সে হয়তো আবারও ডাক্তার দেখানোর ব্যাপারে কথা বলতে চাচ্ছে, তাই সে তার কথা না শুনেই রাগ দেখিয়ে বের হয়ে যায়। অজয় বুঝতে পারে না সে কি করবে। তারপর সে অবাক হয়ে সেই রুমে ফিরে যায়, তবে হঠাৎই খেয়াল করে তার স্ত্রী অজ্ঞান হয়ে আছে আর পাশে এক পাতা পেইন কিলার। সে দ্রুত স্ত্রীকে কোলে নিয়েই হাসপাতালের দিকে রওনা দেয়। ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তার চেক করে তাকে জানায় পুলিশকে কল করতে হবে, কারণ এটা অ্যাটেম্পট সুইসাইড কেস। অজয় তখন তার স্ত্রীর ক্যান্সারের ব্যাপারটা জানায়। তারপর ডাক্তার তাকে তার স্ত্রীর সব ট্রিটমেন্ট প্রেসক্রিপশন আনতে বলে। সেটা শুনেই অজয় বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে এসে রুমে ঢুকতেই সে একটা বিরাট ধাক্কা খায়। রুমে চাচুর লাশটা নেই, নেই কোনো রক্তের দাগ, সেই সাথে পিস্তলটাও নেই। পুরো রুমটাই একদম গোছানো আর পরিষ্কার। সেটা দেখে সে বিস্মিত হয়। রান্নাঘরের শব্দ হতেই সে গিয়ে দেখে তার বাবা ডিনার করছেন। তাকে দেখে কিছুই হয়নি এমন ভঙ্গিতে তিনি বললেন, আজকে সারাদিন দেখলাম না যে, কোথায় ছিলে এত রাত অবধি? অজয় যেন কথা বলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। সে কোনো জবাব দিতে পারে না। তারপর একদিন সকালে সে দেখে বাবা আবারও নোট পড়াচ্ছে। সে তখন সেখানে যায়। বাবা তাকে বলে, আমি জানতে চেয়েছিলাম আমার কারণে কি চাচুর কিছু হয়েছিল কিনা। হাসপাতালের রিপোর্ট দেখে জানলাম তোমরা সেদিন থেরাপির জন্য গিয়েছিলে। এদিকে আমার পিস্তলের 2টা বুলেট মিসিং। সুমনের কাছ থেকে একটা বুলেট কিভাবে হারালো জানলাম, কিন্তু দ্বিতীয়টা
আমি জানি ঘটনা কার হাতে ঘটেছে, সুতরাং আমি এখন তোমার কাছ থেকে কিছু জানতেও চাই না। অ্যাক্সিডেন্টলি কিছু হলেও সেটাকে পুলিশ মার্ডার কেস হিসেবেই চার্জ করবে। তোমার স্ত্রীর দ্বিতীয় কোনো ট্র্যাজেডি সহ্য হবে না। তোমাকে আমি দোষী হিসেবে দেখতে চাই না। যে সত্য কারো অমঙ্গল বয়ে আনে সে সত্য এভাবেই পুড়িয়ে ফেলা ভালো। আমি জানি আমার অসুস্থতা এখন চিকিৎসার বাইরে, কিন্তু আমার জন্য এটা একটা আশীর্বাদ। এখন নিজের অতীত ভুলে গিয়ে নিজের পছন্দের বাস্তবতায় বেঁচে থাকার এই স্বাধীনতাই বা কয়জন পায়। বাবার কথাগুলো শুনে অজয় তাকে জড়িয়ে ধরে, আর এদিকে পুরো ঘটনা শুনে স্তম্ভিত হয়ে যায় অপর্ণা। তার আর যেন কিছুই বলার নেই। অজয়কে সান্ত্বনা দেবে নাকি নিজেকে সামলাবে সে বুঝে উঠতে পারছে না। অজয় বলে সে রাতের পর থেকে একটা প্রশ্নই আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, চাচু কোথায়, কি হয়েছিল তার মৃতদেহের। কিন্তু বাবাকে এই প্রশ্ন করা আমার পক্ষে কখনোই সম্ভব না। আর যদি কখনো সম্ভব হয়ও, ওনার কি তার উত্তর মনে থাকবে? আর যদি মনে না থাকে তাহলে তো জিজ্ঞেস করলে সেটা মনে করে কষ্ট পাবে। যে সত্য সবার কষ্টের কারণ সে সত্য অজানাই থাকুক না হয়। বাবার জীবনটাই এভাবেই কেটে যাক। নোটস, তদন্ত, জিজ্ঞাসাবাদ, প্রমাণ পুড়িয়ে ফেলা, আবারও তদন্ত, এভাবেই চলতে থাকুক সব। তার অজ্ঞানতা তাকে শান্তিতে রাখুক বাকিটা জীবন। শেষ দৃশ্যে আমরা দেখি নিজের বাড়িতে বেড়াতে যাচ্ছে অপর্ণা। স্টেশনে তার সাথে আছে তার ভাই আর অজয়। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে সে ভাবছে অজয়কে বিয়ে করে তার পরিবারের একজন হিসেবে সে এখানে এসেছিল। তবে এটা এমন একটি পরিবার যেখানে অতীতের একটা দুর্ঘটনা পুরো পরিবার ধ্বংস করে দিয়েছিল। আর অবশিষ্ট যেটুকু আছে সেটাও ধ্বংস হবে যদি সত্যিটা প্রকাশ পায়। সেও এখন এই পরিবারের সদস্য, তাই সেও সিদ্ধান্ত নেয় সত্যিটা তাহলে অজানাই থাকুক। চাচুকে আমরা আর ফিরে পাবো না, অন্তত যারা বেঁচে আছে তাদের সাথে সুন্দর একটা জীবন কাটানোর স্বপ্ন দেখতে ক্ষতি কি। তো এরই সাথে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সামিয়া। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখার জন্য।